আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ভূগোলের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্বের আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, তোমাদের ফার্স্ট এটা থাকছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ থাকছে, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। আবার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এখান থেকে একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন থাকছে। অর্থাৎ মোট 3টে এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন এবং একটা 5 নম্বর প্রশ্ন, এই হিসাবে তোমাদের থাকবে। তাহলে আমরা দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। তো দেখো, প্রথমে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন, নর্মদা উপত্যকায় ড্যাশ 8000 বছর পুরনো বন্য পশুর হাড় মিলেছে। উত্তর হবে আদমগড়ে। তারপরে দেখো, ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে নাকি বিহারে নাকি গুজরাটে নাকি মধ্যপ্রদেশে। উত্তর হবে মধ্যপ্রদেশে। গ দেখো, হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা যে দিক করে শুইয়ে রাখা হতো, কোন দিক করে? উত্তর দিক করে শুইয়ে রাখা হতো। ঘ দেখো, মেহেরগড় সভ্যতা পাকিস্তানের যে প্রদেশে অবস্থিত তার নাম। উত্তর হচ্ছে বেলুচিস্তান। অঙ্গ নম্বর দেখো, ড্যাশ যুগে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আদিম মানুষ পশুর চামড়া গায়ের ছাল পরত। পশুর চামড়া গাছের ছাল পরত। কোন যুগে এটা? পুরনো পাথরের যুগে নাকি মাঝের পাথরের যুগে নাকি নতুন পাথরের যুগে? উত্তর হচ্ছে পুরনো পাথরের যুগে। তারপরে আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো ইরেকটাস। আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। কোথা থেকে? আফ্রিকা থেকে এসেছিল। তো এই অপশনগুলোর মধ্যে আফ্রিকা থেকে হচ্ছে সঠিক উত্তর। লোথাল শব্দের অর্থ, লোথাল শব্দের অর্থ কি? লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান। তোমাদের দেখো এত কটা প্রশ্ন আমি করিয়ে দিলাম, কিন্তু এত কটা অপশন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে না। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার্থে এত কটা প্রশ্ন কিন্তু অপশন দিয়ে আমি করিয়ে দিলাম। তারপরে দেখো, এক কথায় উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ভীমবেটকা গুহায় আঁকা চিত্রগুলির প্রধান বিষয়বস্তু কি? উত্তর লিখবে, ভীমবেটকা গুহায় আঁকা চিত্রগুলির প্রধান বিষয়বস্তু ছিল বন্য জন্তুর শিকার। পরের প্রশ্ন, স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো। উত্তর লিখবে, স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। গ মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো। উত্তর লিখবে, মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। ঘ দেখো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তোমরা উত্তর লিখবে, হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। তারপরে চলে আসে 3 দাগের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2 করে। প্রথম প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কীরূপ ছিল? উত্তর লিখবে, পুরনো পাথরের যুগে মানুষের হাতিয়ারগুলি ছিল বড়, ভারী ও এবড়ো খেবড়ো পাথরের। সেগুলো তারা হাতের মুঠিতে শক্তভাবে ধরত। খ দেখো, আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে কি করত? তার উত্তর তোমরা লিখবে, আদিম মানুষ শিকারে বের হওয়ার আগে যে পশুকে শিকার করবে তার ছবি গুহায় আঁকত। তাদের বিশ্বাস ছিল যে এইভাবে ভালো শিকার পাওয়া যাবে। গ দেখো, এপ কাকে বলে? এর উত্তর তোমরা লিখবে, লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো। চলে আসছি ঘয়ের দাগের প্রশ্ন। সিন্ধু সভ্যতাকে কেন তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? উত্তর লিখবে, সিন্ধু সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত, সেই জন্য একে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। অঙ্গ নম্বর দেখো, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর লিখবে, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এখানে প্রত্নতাত্ত্বিক হবে।
চ দেখো, হরপ্পার মানুষের গৃহপালিত পশুগুলির নাম লেখো। উত্তর লিখবে, হরপ্পার মানুষের গৃহপালিত পশুর মধ্যে ছিল ষাঁড়, ভেড়া, ছাগল, উট, গরু প্রভৃতি। তবে তারা ঘোড়ার ব্যবহার জানতো না। এবার চলে আসি 4 দাগের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। হোন্সগি সভ্যতা থেকে কি ধরনের হাতিয়ার পাওয়া গেছে? উত্তর লিখবে, কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হোন্সগি উপত্যকা অবস্থিত। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতকুড়োল, ছোড়া বা ছুরি এবং ছাঁচুনি জাতীয় হাতিয়ার পাওয়া গেছে। অনুমান করা হয় যে এইসব হাতিয়ার তৈরি হয়েছিল আজ থেকে 5-6 লক্ষ বছর আগে। অনেকে মনে করেন যে হোন্সগিতে পাথরের হাতিয়ার তৈরি করা হতো। নানা ধরনের বন্য পশু, গাছপালা ও খালের জল থাকার কারণেই সম্ভবত এই জায়গাটা আদিম মানুষেরা বেছে নিয়েছিল। চলে আসি খ দেখো, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তর লিখবে, পুরনো পাথরের যুগে আদিম মানুষের বাসস্থান ছিল খোলা আকাশের নিচে, কখনো বা পাহাড়ের গুহায়। পুরনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ খাবারের চাহিদা মেটানোর জন্য তারা পশু শিকার ও ফলমূল জোগাড় করত। পুরনো পাথরের যুগে পাথরের তৈরি মানুষের হাতিয়ারগুলি ছিল বড়, এবড়ো খেবড়ো ও ভোঁতা। এই যুগে মানুষের জীবন ছিল খুবই কষ্টের ও বিপদে ভরা। নিজেদের বাঁচাতে ও খাদ্য জোগাড় করতে তাদের যথেষ্ট বেগ পেতে হতো। চলে আসছি গ দেখো, সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার কী রকম যোগাযোগ ছিল? উত্তর লিখবে, সুমেরু মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল, কেননা হরপ্পা সভ্যতার শিলমোহর মেসোপটেমিয়ার উড় অঞ্চলে আবিষ্কৃত হয়েছে। জানা গেছে যে স্থলপথে বালুচিস্তান দিয়ে আর জলপথে পারস্য উপসাগরের পথ ধরে হরপ্পা সভ্যতার সঙ্গে সুমেরের সম্পর্ক তৈরি হয়। হরপ্পা সভ্যতার অন্তত 23টি শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়, যা উভয় এলাকার বাণিজ্যিক কার্যক্রমের পরিচায়ক। তারপর দেখো, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? এর উত্তরে তোমরা কি লিখবে? উত্তর লিখবে, হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো। এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতে এর প্রভাব দেখা যায়। অঙ্গ নম্বর দেখো, মেহেরগড় সভ্যতার আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর লিখবে, ভারতের একটি প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড়। ঐতিহাসিকদের অনুমান মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতার ভিত্তি তৈরি করে দিয়েছিল। আবিষ্কার, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ রিচার্ড মেডোকে সঙ্গে নিয়ে বালুচিস্তান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে খনন কার্য চালান। তাদের চেষ্টায় বোদান গিরিপথের কাছে কাচ্ছি সমভূমিতে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। এবার দেখো পরবর্তী প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 5 করে। মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয় কেন? উত্তর লিখবে, ভূমিকা। পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। যেমন প্রথম পয়েন্ট দিবে, ঠান্ডার হাত থেকে রেহাই। আদিম মানুষ প্রথম দিকে খোলা আকাশের নিচে বা গুহায় বসবাস করত, তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট হতো। আগুন জ্বালাতে শেখার পরে তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল। পরের পয়েন্ট দিবে, হিংস্র বন্য পশু থেকে আত্মরক্ষা। আগুনের ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশুর আক্রমণ থেকে বাঁচতে আলাদা শক্তি যোগায়। বন্য পশুরা আগুনকে ভয় পেত, তাই খুব সহজেই আগুনের ব্যবহার করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। তারপরে পয়েন্ট দিবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন। দিয়ে লিখবে, দাবানলের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে, তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করলো। তারপরে পয়েন্ট দিবে, শারীরিক গঠনের পরিবর্তন। দিয়ে লিখবে, আগুনে ঝলসানো মাংস খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই ধীরে ধীরে চোয়াল সরু হয়ে এলো এবং সামনের ধারালো উঁচু দাঁতও ছোট হয়ে গেল। তাই সার্বিকভাবে বলা যায়, আগুনের ব্যবহারের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের কিন্তু এত অপশন তোমরা পাবে না। আমি তোমাদের সুবিধার্থে, যাতে এই সাজেশন ভিডিওটা দেখে তোমরা অনেকটা প্রশ্ন কমন পেতে পারো, তার জন্য কিন্তু আমি এতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো তারপরের প্রশ্ন কি আছে, নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল? উত্তর লিখবে, নব্যপ্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ করতে শিখেছিল।
আদিম মানুষেরা এই সময় খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল। 2, এই যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে, এছাড়াও পরিবহনের জন্য পশুকে কাজে লাগানো হয়। 3, এই সময় মানুষেরা যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। 4, সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন মেটাতে এই সময় কারিগর শ্রেণীর জন্ম হয়। 5, নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ জানার ফলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছিল। এই সময় মানুষের চিন্তাশক্তি নতুন নতুন কৌশল উদ্ভাবনে সাহায্য করেছিল। চলে আসছি পরের প্রশ্ন, গয়ের দাগের প্রশ্ন। মেহেরগড় সভ্যতা নানা পর্বে কী ধরনের নিদর্শন পাওয়া গেছে? উত্তর লিখবে ভূমিকা। মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা। দিয়ে প্রথম পয়েন্ট দিয়ে প্রাচীনতম পর্ব। এই সভ্যতার প্রাচীনতম পর্বের কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। এই পর্বের গম ও যবজাতীয় শস্য এবং ছাগল, ভেড়া ও কুঁজওয়ালা ষাঁড় প্রভৃতি গৃহপালিত পশু ও পাথরের জাতা ও শস্য পেশার যন্ত্র প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে। দ্বিতীয় পর্ব। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের কালসীমা হল খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। এই পর্বের গম, যব এবং কার্পাস চাষের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও কাস্তে ও নানান মৃৎপাত্র, পাথর ও শাখা দিয়ে তৈরি অলঙ্কার প্রভৃতিও পাওয়া গেছে। এবার চলে আসি তৃতীয় পর্ব। মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয় খ্রিস্টপূর্ব 4300 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত সময়কে। এই সময় নানা ধরনের গম ও যব চাষ করা হতো। এই পর্বে কুমোরের চাকার সাহায্যে মৃৎপাত্র তৈরি করার এবং তামা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এই পর্বে বিশেষভাবে হরপ্পা সভ্যতার ভিত্তিভূমি নির্মিত হয়েছিল। এবার দেখো চলে আসছি ঘয়ের দাগের প্রশ্ন। কি আছে? হরপ্পাবাসী নগর জীবন কেমন ছিল? উত্তর লিখবে প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। প্রথম পয়েন্টে বাড়িঘর। সিন্ধু সভ্যতায় রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটি করে স্নানাগার থাকতো। তারপর পয়েন্ট দেবে রাস্তাঘাট। সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হলো এর চওড়া, সোজা এবং পাকা রাস্তাঘাট। মূল রাস্তা থেকে গলিপথগুলি বের হতো। তারপর পয়েন্ট দেবে পোড়া ইটের ব্যবহার। দিয়ে লিখবে সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকানো ও আগুনে পোড়ানো 2 ধরনের ইটি বাড়ির তৈরির কাজে ব্যবহার করত। পরের পয়েন্ট দেবে পয়ঃপ্রণালী ব্যবস্থা। দিয়ে লিখবে সিন্ধু সভ্যতার জল নিকাশির জন্য উন্নত পয়ঃপ্রণালীর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। পরের পয়েন্ট দেবে নগর দুর্গ। দিয়ে লিখবে সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হয় এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল? উত্তর লিখবে প্রথমে ভূমিকা। হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন ছিল বহুমুখী। তারা কৃষি, পশুপালন, ব্যবসা ও নানা শিল্পের কাজ করত। পরের পয়েন্ট দেবে কৃষিকাজ। হরপ্পার অধিবাসীরা মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। তারা গম, যব, তুলো, তিল, নানা ধরনের ডাল, জোয়ার, বাজরা, সর্ষে, খেজুর, বাদাম প্রভৃতি ফসলের চাষ করত। সাধারণভাবে খাদ্যশস্যের জন্য শহরের অধিবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো। তারপরে পয়েন্ট দেবে পশুপালন। হরপ্পা সভ্যতার অধিবাসীরা পশুপালনে অভ্যস্ত ছিল। তারা ষাঁড়, ভেড়া, ছাগল প্রভৃতি পালন করত। কিন্তু হরপ্পাবাসীরা ঘোড়ার ব্যবহার জানত না। সি, ব্যবসা বাণিজ্য। হরপ্পার অধিবাসীরা মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। সম্ভবত বিদেশ থেকে সোনা, রূপা, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো ও রপ্তানি করা হতো বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য প্রভৃতি। বাণিজ্য চলত স্থলপথে ও জলপথে। পরের শেষ পয়েন্ট দেবে জীবিকা। দিয়ে লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা বস্ত্রবয়ন শিল্প, সোনা, রূপো, তামা ও ব্রোঞ্জ শিল্প, মৃৎশিল্প, ইট শিল্প, কাষ্ঠশিল্পের কাজকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এবার পরের প্রশ্ন হচ্ছে চ, হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু এত অপশন তোমরা পরীক্ষায় পাবে না। আমি তোমাদের যাতে সাজেশন ভিডিও থেকে তোমরা অনেকটা প্রশ্ন কমন পেতে পারো, তার জন্য কিন্তু তোমাদেরকে এত কটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে উত্তর লিখবে ভূমিকা। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ। এই সভ্যতায় প্রাপ্ত নিদর্শন থেকে হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। দিয়ে প্রথম পয়েন্ট দেবে মূর্তি পুজো। হরপ্পার নানা কেন্দ্র থেকে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। এছাড়া মহেঞ্জোদারোতে প্রাপ্ত একটি শিলমোহরের গায়ে যোগীর মূর্তি খোদাই করা আছে, যাকে শিবের আদিম রূপ পশুপতি বলে অনুমান করা হয়। এ থেকে মনে হয় যে হরপ্পা সভ্যতায় মাতৃপুজো ও শিব পুজোর প্রচলন ছিল।
পরের পয়েন্ট দেবে জীবজন্তু ও গাছপালার পুজো, দিয়ে লিখবে হরপ্পা সভ্যতায় এক সিংওয়ালা কাল্পনিক পশুমূর্তির পুজো হতো সবচেয়ে বেশি। হরপ্পা সভ্যতার শিলমোহরে ষাঁড়ের মূর্তি থেকে মনে হয় যে এই সমাজে বৃষ বা ষাঁড়ের পুজোর প্রচলন ছিল। তাছাড়া একটি পাত্রে ও শিলমোহরে অশ্বত্থ গাছ ও পাতার প্রতীক পাওয়া যায়, যা থেকে মনে হয় এই সমাজে বৃক্ষ পুজোর প্রচলন ছিল। পরের পয়েন্ট দেবে জলের ব্যবহার, দিয়ে লিখবে হরপ্পাবাসীদের ধর্মীয় জীবনে জলের বিশেষ গুরুত্ব ছিল, হয়তো মহেঞ্জোদারোর জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। পরের পয়েন্ট দেবে সমাধি প্রথা, দিয়ে লিখবে হরপ্পা সভ্যতার অধিবাসীরা মৃতদেহ সমাধি দিতেন। সমাধিতে মৃতদেহকে উত্তর দিক করে শুয়ে রাখা হতো, এটা তোমাদেরকে একটা এমসিকিউ প্রশ্ন করালাম, এবং মৃতের সঙ্গে দেওয়া হতো মাটির পাত্র ও অলঙ্কার। পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অবনতির কারণ কী ছিল? এর উত্তরে তোমরা লিখবে ভূমিকা। খ্রিস্টপূর্ব 1750 অব্দের পরে হরপ্পা সভ্যতার অস্তিত্ব ক্রমশ লোপ পেতে থাকে। বেশ কিছু ঘটনার কারণে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। এগুলি হলো, প্রথম পয়েন্ট দিয়ে বন্যা। মহেঞ্জোদারো নগরের পাঁচিলটিতে এক জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখা যায়। এছাড়া পাঁচিলে কাদার চিহ্ন পাওয়া গেছে। ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল, তাই সিন্ধু নদের বন্যায় এই অঞ্চলে ক্ষতি হয়েছিল বলে মনে করা হয়। তারপরে পয়েন্ট দিবে আবহাওয়ার পরিবর্তন। খ্রিস্টপূর্ব 2200 অব্দ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে, যার ফলে শুষ্ক জলবায়ু দেখা যায়। সেই কারণে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। হরপ্পা সভ্যতার কৃষিকাজও এই সমস্যা থেকে রেহাই পায়নি বলে অনুমান করা হয়। অন্যদিকে এই সভ্যতায় ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার করা হতো, যার যোগান আসতো গাছ থেকে, তাই ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। তারপরে দেখো সি, বহির্বাণিজ্যে ভাটা। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পরে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে, ফলে হরপ্পার অর্থনীতি ক্রমশ সমস্যার মুখে পড়ে। ওপরের কারণগুলি ছাড়া হরপ্পার দুর্বল নগর শাসন ব্যবস্থা এই সভ্যতার অবনতির একটি অন্যতম কারণ। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের ইতিহাসের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যদি এটা ছাড়াও আরও একটি সেট দরকার হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমাদের আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেকটাই কমন পাবে। এছাড়া তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি খুঁটিয়ে পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।